হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিজিক্সের একটা পার্ট, যেটা ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি নিয়ে আলোচনা করব। তো ফিজিক্সের ধারণায় আমরা যে সমস্ত সারাদিন বা দিনে যা কিছু কাজ করি, কিছু কাজ আছে যেগুলো ফিজিক্সের ধারণায় কিন্তু কাজ করা বোঝায় না, ঠিক আছে? কারণ কি, এখানে আমি যখন এখানে বোঝাবো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনগুলো কাজ করা বোঝায় এবং কোনগুলো কাজ করে না। তাহলে ভাবতেই পারছো আমরা অনেক কিছু কাজ করে ফেলি যেগুলোকে ফিজিক্সের ধারণায় কাজ বলে না। ওকে, তো চলো দেখে নিই কোনটাকে কাজ বলবো এবং কোনটাকে কাজ বলবো না, ঠিক আছে? তো যেমন আমরা কি করতে পারি, আমরা খাওয়া দাওয়া, টিভি দেখা, গান করা, যা কিছু করি সেগুলো কিন্তু ফিজিক্সের ধারণায় কাজ করা বোঝায় না। তো কোনগুলো আসলে কাজ এবং কোনগুলো কাজ নয় সেগুলো এই ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে আমরা ধারণা পেয়ে যাবো, ঠিক আছে? এমনকি দেখেছো, অনেক ভারী ভারী ওয়েট তুলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু সেগুলো কোনো কিছুই কাজ নয় ফিজিক্স ধারণায়। তো কোনগুলো কাজ সেইগুলো এই চ্যাপ্টার মাধ্যমে আমরা ধারণা পেয়ে যাব। তো দেখো, প্রথমে জানতে হবে যে ওয়ার্ক বা কাজ কী, ঠিক আছে? ওয়ার্ক বা কাজ কাকে বলে? তো ওয়ার্ক বা কাজ কাকে বলে, দেখো, হোয়েন এ বডি ইজ ডিসপ্লেসড বাই অ্যাপ্লাইং ফোর্স অন ইট দেন ওয়ার্ক ইজ সেড টু বি ডান। অর্থাৎ যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি এবং বলের যদি প্রয়োগবিন্দু স্মরণ ঘটে, তবেই আমরা সেটাকে কি বলবো, কার্য বলবো, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি ধরো কিভাবে কার্য বলবো, কোনটা কাজ বলবো এবং কোনটা কাজ নয় কি করে বলবো। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? সাপোজ এখানে একটা বস্তু আছে, এ অবস্থানে আছে। তো আমি কি করলাম, এদিক থেকে একটা বল প্রয়োগ করলাম, এফ অর্থাৎ ফোর্স প্রয়োগ করলাম, এবং প্রয়োগ করার পর দেখলাম যে এটা অনেক ভারী হওয়ার ক্ষেত্রে এটা সরলো না, অর্থাৎ কোনো রকম এর অবস্থানের পরিবর্তন ঘটলো না। সেক্ষেত্রে কিন্তু আমরা যাই বল প্রয়োগ করি সেটা কোনো রকম কাজ করা বোঝায় না, ঠিক আছে? তো কোনটাকে কাজ করা বোঝাবে, ওকে, সেটা দেখে নিই। তো কাজ করা সেটা কি বোঝাবে, ধরো এখানে আমি আবার বলের পরিমাণটা বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে কি হলো, বস্তুটার স্থান পরিবর্তন হয়ে গেল, এখান থেকে এখানে চলে এলো, বি অবস্থানে চলে এলো, ওকে, এইভাবে সোজা। তো এটা হলো এই যে এখান থেকে এই দূরত্বটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, ওকে, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, সরণ ঘটলো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বস্তুটার উপর যে বলটা কাজ করলাম সেটার ফলে এটা কার্য হলো, ঠিক আছে? তাহলে কার্য করতে গেলে দেখো, এখানে যে বলটা প্রয়োগ করছি সেই বলটার প্রয়োগ বিন্দুর সরণ ঘটতে হবে, তবেই সেটা কিন্তু কার্য করা বোঝাবে। তাহলে আমরা যদি কার্যের সংজ্ঞা হিসাবে এখানে কার্যের তাহলে কি লিখবো, কার্য সমান লিখতে পারি, কার্য সমান লিখবো কি, বল ইন্টু কি, সরণ, ওকে। তো এখানে আমরা লিখলো ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এস, বোঝা গেল? তো এটা হলো কার্য। কার্য তাহলে কি, বল এবং সরণের গুণফল, সেটা হলো কার্য। এবার জানতে হবে কি, পজিটিভ কার্য কি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এমনকি শূন্যও হতে পারে, ঠিক আছে? তো আমাদের কোশ্চেন এটা কি, কার্য কি পজিটিভ হতে পারে? হ্যাঁ, পজিটিভ হয়। কখন পজিটিভ হবে, যখন দেখো প্রথম এখানে লিখেছি পজিটিভ ওয়ার্ক অ্যান্ড নেগেটিভ ওয়ার্ক। তো পজিটিভ ওয়ার্ক কখন বলবো, ডব্লিউ ইকুয়ালস টু প্লাস, মাইনাস অ্যান্ড জিরো, এই তিনটে কন্ডিশনই হতে পারে। কখন হবে, যখন দেখো যেদিকে বল প্রয়োগ করব সেই দিকেই যদি বস্তুটা সরণ ঘটে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে সেই কাজটাকে আমরা বলবো পজিটিভ ওয়ার্ক, ঠিক আছে? দেখো, ধরো এখানে পৃথিবী পৃষ্ঠ আছে, আমি এখানে একটা বস্তুকে তুললাম উপরে। তো এক্ষেত্রে কি হবে, বস্তুটার সরণ কোন দিকে হবে, নিচের দিকে হবে, এবং পৃথিবী যে বল দ্বারা টানছে অর্থাৎ ফোর্স দিয়ে টানছে, ঠিক আছে, অভিকর্ষজ বল, সেটাও কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে ক্রিয়া করছে। তো দেখো, দুটো জিনিসই কিন্তু একই অভিমুখে হচ্ছে, তো এইটাকে আমরা বলবো পজিটিভ ওয়ার্ক, ঠিক আছে? বোঝা গেল? তার মানে পজিটিভ ওয়ার্ক কখন বলবো, যেদিকে বল প্রয়োগ করছে বস্তুটা সরণ সেই মুখী হলে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, মনে থাকবে। অ্যান্ড নেগেটিভ ওয়ার্কটা কি, নেগেটিভ ওয়ার্ক, ধরো এখানে একটা তল আছে, আমি এখানে বস্তুটাকে রাখলাম, তো বস্তুটার উপর বল প্রয়োগ করলে বস্তুটা কী হবে, এখান থেকে সরতে চাইবে অর্থাৎ সরণ করবে, এবং এই নিচের তলে সংস্পর্শে থাকার জন্য কী হবে, ঘর্ষণ বলের সৃষ্টি হবে। তো ঘর্ষণ বল কোন দিকে সৃষ্টি হয়, আমরা যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত মুখে সৃষ্টি হয়, ঠিক আছে? তো এইটা দেখো, বল একদিকে প্রয়োগ হচ্ছে,
বলটা এদিকে, কার্য কিন্তু অন্যদিকে হয়ে যাচ্ছে। তো এইটা সরণটা কিন্তু অন্যদিকে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা নেগেটিভ ওয়ার্ক বলা হয়, মনে থাকবে। অ্যান্ড জিরো, কখন কার্য শূন্য হয়, তো এটা আমি লাস্টে আলোচনা করছি, জিরো ওয়ার্ক ডান। দেন এইখানে আমাদের জানতে হবে, এবার আসবো, ইট ইজ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি টু টাইপস আমরা জানি, একটা হচ্ছে স্কেলার অ্যান্ড একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি কাকে বলবো? যার মান আছে অভিমুখ নেই, ঠিক আছে, যার মান আছে অভিমুখ নেই তাকেই আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলবো? যার মান ও অভিমুখ দুটোই আছে তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো। তো এইখানে দেখো কার্যটা কি, এই যে কার্য, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বাট এইখানে এই ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই দুটোই হলো ভেক্টর কোয়ান্টিটি। তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে দুটি ভেক্টর রাশি দিয়ে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ কি? তখন তোমাদের বলতে হবে কি, এই ওয়ার্ক অর্থাৎ কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, যেটা কি ভেক্টর, দুটো ভেক্টর রাশি দ্বারা গঠিত। ঠিক আছে, বোঝা গেল? তারপরের পয়েন্ট দেখো, ইউনিট অফ ওয়ার্ক অর্থাৎ একক। একক আমাদের জানতে হবে। একককে আমরা দুটো মেন পদ্ধতিতে মাপি, সেটা হচ্ছে একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। ওকে, তো এসআই পদ্ধতিতে কটা ইউনিট আছে? এসআই পদ্ধতিতে 7টা ইউনিট আছে, একক ইউনিট, ঠিক আছে। অ্যান্ড সিজিএসে কি, এই সিজিএসেই 3টে আছে, সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। তো এসআই পদ্ধতিতে ওয়ার্ক অর্থাৎ কার্যের একক কি? জুল। অ্যান্ড সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্গ। তো এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জানতে হবে, আর্গ এবং জুলের কি সম্পর্ক, ঠিক আছে। তো দেখো এখানে তোমাকে জানতে হবে কি, 1 জুল সমান কত আর্গ, ঠিক আছে। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই। তো 1 জুল সমান কত আর্গ, এখানে জানতে হবে 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। ওকে, এটা হলো জুল আর আর্গের মধ্যে সম্পর্ক। এরপরে আমরা জানবো ডাইমেনশন অর্থাৎ মাত্রাটা কি। মাত্রা প্রকাশের ক্ষেত্রে আমরা 3টে মৌলিক রাশির মাত্রা দিয়ে সকলকে প্রকাশ করি। কি কি? একটা হচ্ছে এম অর্থাৎ মাস, ভর, এল ফর লেন্থ অ্যান্ড টি ফর টাইম। ওকে, তো এই 3টে দিয়ে প্রত্যেকটা রাশির মাত্রাকে আমরা গঠন করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে ডাইমেনশন কী হবে, কার্যের ডাইমেনশন কী হবে? তো কার্যের গঠনটা দেখো, এখানে কি আছে, এফ ইন্টু ডি অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। তো ফোর্সের মাত্রাটাকে আমি এখানে লেখাই, তো ডাব্লু সমান এফ ইন্টু ডি। তো ফোর্স বল, বলকে এবার আমরা কীভাবে প্রকাশ করব জানতে হবে। তো বলের মাত্রা কি? বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু কি ত্বরণ, এটা। তো বস্তুর ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে, আর ত্বরণকে এল টি⁻²। এটা হয়ে গেল বলের মাত্রা। তো এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে কি হবে, এম এল টি⁻²। এবার দেখো ডি, ডি ফর কি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ। সরণটা একটি দূরত্ব, দূরত্ব হলে সেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। তো এখানে কি হবে, ইন্টু এল। তো এটা এবার লিখি, এম এল আর এল গুণ করলে L² টি⁻²। ব্যাস, এটাই হয়ে গেল কার্যের মাত্রা, ঠিক আছে। দেখো প্রথমে আমি বলেছিলাম কার্য কখন শূন্য হয়, ঠিক আছে। অর্থাৎ কাজ কখন, আমরা কাজ করার পরেও সেটাকে আমরা কাজ কখন বলবো না, অর্থাৎ কাজ করা সেটাকে ফিজিক্সের ধারণায় সেটা কাজ করা বোঝাবে না। যখন কি হয়, এখানে দেখো ওয়ার্ক ডান অর্থাৎ জিরো ওয়ার্ক ডান অর্থাৎ কার্য যখন শূন্য, কিভাবে হয় বলছে, ইফ দ্য ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইফ আইদার দ্য ফোর্স অর দ্য ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়ার্ক ডান ইজ জিরো। অর্থাৎ যখন বস্তুর সরণটা কী হবে, বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো এইখানে দেখো আমি বোঝাবার চেষ্টা করছি, ধরো এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে। আমরা এবার বলটাকে এই মুখে অভিমুখ বরাবর বলটা প্রয়োগ করলাম এফ, ঠিক আছে। তো বস্তুটা এইভাবে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা সরণ কীভাবে হলো, এইভাবে। তো বস্তুটা এইখানে চলে এলো, ঠিক আছে, এটা হলো এস। তো এই ক্ষেত্রে দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, প্রযুক্ত বল এবং সরণের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেটাকে আমরা কী হিসাবে ধরবো, থিটা, ঠিক আছে। তো এইখানে দেখো এই কোণের উপাংশকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এটা এফ কস থিটা। আমরা এই বল সরণের অভিমুখ বরাবর এটাকে আমরা লিখব কি, এফ কস থিটা,
ওকে, এটা হলো কস থিটা। ওকে, এফ কস থিটা, এটা একটা উপাংশ। তো তাহলে এখানে আমরা যদি ওয়ার্ক ডানটাকে এবার কীভাবে লিখবো, আমরা কি জানি ফোর্স আর ওই ডিসপ্লেসমেন্টের গুণফলটা হচ্ছে কি ওয়ার্ক। তো এই ক্ষেত্রে কী হবে, ডাব্লুটা কী হবে, এফ কস থিটা এস, এটাকে লেখা যায় এফ এস কস থিটা। ওকে, তো এইখানে আমরা কি বললাম, তাহলে কখন কার্য করাবো যায় না, যখন ধরো এই ক্ষেত্রে একটা উদাহরণটা দিই, যখন বস্তুটা কি বললাম সরণ এবং বলের অভিমুখ লম্বভাবে থাকবে, তখন সেই ক্ষেত্রে কার্য কী হবে, শূন্য হবে। ধরো আমি এখানে একটা কী করলাম, বস্তু আছে, বস্তুটা সরণ হচ্ছে এই মুখে এবং বল হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, ফোর্স নিচের দিকে ক্রিয়া করছে অ্যান্ড এটা সরণ হচ্ছে। তো এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে এই কস থিটার মান যদি 90 ডিগ্রি বসায়, তো কস 90-র মান কত, 0। তো এই ক্ষেত্রে আমরা যখন এফ এস কসের মান 0 বসালে তাহলে পুরোটাই কী হচ্ছে 0, তো ওয়ার্কটা পুরোটাই কী হয়ে যাচ্ছে 0। তাহলে কখন কার্য শূন্য হয়, যখন প্রযুক্ত বল এবং বস্তুর সরণের অভিমুখ পরস্পরের সাথে লম্বভাবে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, তখন কি হয়, বস্তুটা কার্য শূন্য হয়। কাজ করা সত্ত্বেও সেটা কোনো রকম কাজ বোঝায় না, এটা ফিজিক্সের ধারণা, ঠিক আছে। কিন্তু আমরা যদি অন্য কাউকে বলি যে তুমি এত কিছু মাল নিয়ে যাচ্ছ হাতে করে, তো তুমি কোনো কাজই করছো, সে কিন্তু আমাদের কী করবে, বুঝতেই পারছো কী করবে। তো দেখো কিছু উদাহরণ আমরা দেখি, তাহলে কখন কখন কার্য শূন্য হয় না, যখন কি হয়, কেউ যদি হাতে করে ব্যাগ বা সুটকেসকে যদি এরকম ঝুলিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে কোনো রকম কাজ করছে না, তোমরা কোনো দিন তাকে বলবে না যে তুমি কাজ করছো না, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতেই পারছো। অ্যান্ড আরেকটা উদাহরণ আছে যে পৃথিবী কী হচ্ছে, ঘুরছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, কোনো রকম কাজ করছে না, ঠিক আছে। তো বৃত্তপথে ঘোরার ফলে কি হয়, এখানে আমি দেখাই, তো বৃত্তপথে যখন ঘুরছে তার বলের অভিমুখটা এইভাবে ক্রিয়া করছে, আর অভিকর্ষ বল এইভাবে ক্রিয়া করছে, এটা সরণের অভিমুখ অ্যান্ড বলের অভিমুখ এইভাবে, তো এইখানে কী হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তো পৃথিবী কোনো রকম কাজ করছে না। তাহলে এটাও হয় যখন কোনো বস্তু একই বৃত্তপথে বারবার ঘুরবে কোনো কিছুকে কেন্দ্র করে, সে কিন্তু কোনো রকম কার্য করে না। ওকে, এটা হলো কি হলো কার্যের ধারণা, ঠিক আছে। তো এখানে একটা অঙ্ক আমরা দেখে নিই কীভাবে হয়। তো এখানে দেখো কি বলেছে, 10 কেজি ভরের বস্তুকে 5 মিটার তুলতে কৃতকার্যের পরিমাণ কত, 5 মিটার উপরে তুলতে কৃতকার্যের পরিমাণ জানতে চেয়েছে। ওকে, তো এটাকে আমরা কি করব, এটাকে আমাদের কি বলছে, কৃতকার্যের পরিমাণ অর্থাৎ ডাব্লুর মানটা বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা এখানে কি জানি, ডাব্লু সমান কি এফ ইন্টু ডি, ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কার্যের রূপটা, গাণিতিক রূপ। তো এইটাকে আমরা কীভাবে প্রকাশ করব, দেখো এখানে আমার কি কি লাগবে, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের লাগবে। তো এখানে আমাদের কী কী দিয়েছে সেটা দেখে নিই, এম এর মানটা দিয়েছে অর্থাৎ ভরটা দিয়েছে কত 10 কেজি, আর ডি এর মানটা দিয়েছে কত 5 মিটার। ওকে, তাহলে আমাকে ফোর্স অর্থাৎ বলটা বার করে নিতে হবে। তো এবার আমরা দেখব বল সমান কি, বল সমান কি ভর ইন্টু কি ত্বরণ, এটা বার করতে হবে। তো এইখানে দেখো ভরটা তো আমরা জানি কত 10 কেজি, কিন্তু ত্বরণের মানটা কি, ত্বরণের মানটা যেহেতু ভূপৃষ্ঠের উপরে বলেছে, তো এখানে আমরা অভিকর্ষজ ত্বরণের মানটাকে ক্যালকুলেট করব। ওকে, তো অভিকর্ষজ ত্বরণের মানটাকে আমরা কিসে নেবো, এটাকে এসআই পদ্ধতিতে নেবো, ঠিক আছে। তাহলে এখানে ভর সমান কত দিয়েছে 10 কেজি ইন্টু অভিকর্ষজ মান এসআই পদ্ধতিতে কত 9.8 কি নিউটন। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে 98 নিউটন, এত বল দ্বারা কী করেছে পৃথিবী সেই বস্তুটাকে, অর্থাৎ 5 কেজি 10 কেজি বস্তুর ভরের বস্তুকে 98 নিউটন দেওয়া নিচের দিকে টানছে। ওকে, তো এরপরে আমরা এখানে সেটা বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে এখানে দেখো এখানে কস থিটার মানটা আমরা নিলাম না কেন, এখানে তো আমরা জানি এফ এস কস থিটা, এটা ডি ধরলেও হয়, এটা এস ধরলেও হয়, অসুবিধা নেই এস, তো এফ এস কস থিটা হয়। তো এখানে আমরা কস থিটার মানটা কেন নিলাম না, যেহেতু বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠে সোজা উপর দিকে তুলছি, কোনো রকম সরণ ঘটাচ্ছি না, সেক্ষেত্রে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি। তো এখানে যদি কস থিটা 0 বসায়, তাহলে কসের 0-র মান হচ্ছে কত 1, ঠিক আছে, কস 0-র মান হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা এখানে 1টাকে ধরে নিই। তো এটাকে এবার আমরা বসিয়ে দিই, তো এফ এর মানটা পেয়ে গেলো 98 অ্যান্ড এস এর মানটা আমরা আগে জানতাম 5, তো এই দুটো গুণ করে দিই, 5 আর 40, 4 5 9 45, 49, এত কি একক হবে জুল, 490 এত জুল। ওকে, এই ধরনের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা দেখব পাওয়ার অর্থাৎ ক্ষমতা। বলে জানো বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ের সাপেক্ষে কাজ করে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ক্ষমতা হয়। ওকে,
কী করে, বেশি শক্তিশালী মানুষের কী হয়, ক্ষমতাটা একটু বেশি হয়। কারণ কি, সে কম টাইমে বেশি কাজ করে দিতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে অনেক সময় নেয় কিন্তু কাজটা কী করতে পারে, বেশি করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কিসের উপর ডিপেন্ড করে, এই কাজ করার সময়ের সাপেক্ষে কাজ করার হারটাকে আমরা কি বলবো, ক্ষমতা। ঠিক আছে, তো ক্ষমতাটা কি, বিভিন্ন অনেক যন্ত্র আছে দেখবে, যন্ত্রগুলি কী হয়, কম টাইমে অনেক বেশি কাজ করে দিতে পারে, সেক্ষেত্রে কি বলবো, তার ক্ষমতাটা কি সব থেকে বেশি। আবার অনেক যন্ত্র আছে যেগুলো অনেক টাইম নেয় কিন্তু কম কাজ করে দেয়, সেক্ষেত্রে তার ক্ষমতাটা কি কম। তাহলে ক্ষমতাটা কি হচ্ছে, সবসময় কিসের উপর নির্ভর করে, হচ্ছে সময়ের উপর কাজ কতটা করছে সেটাকেই বলবো আমরা ক্ষমতা। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার। তো পাওয়ার কাকে বলে দেখে নাও। তো পাওয়ার কাকে বলে হচ্ছে, রেট অফ ডুইং ওয়ার্ক বাই এ বডি ইজ কল্ড পাওয়ার। অর্থাৎ একটা বস্তুর সময়ের সাপেক্ষে যে পরিমাণ কাজটা করছে সেটাই তার হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা যদি ধরো একটা বস্তু আছে, টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করলো, এত কার্য করে, তাহলে এর পাওয়ারটা কত হবে, পি সমান কী লিখব, ডাব্লু বাই টি। ঠিক আছে, এটাই হলো পাওয়ার, ক্ষমতা। তাহলে কি হচ্ছে, কাজ করার হার, অর্থাৎ যখনই নিচে সময় আসবে সেইটাকে যখন উল্লেখ করা, অর্থাৎ সংজ্ঞা বলা হয়, অর্থাৎ তার ডেফিনেশন দেওয়া, তখন কী হয়, হার হিসাবে ধরা হয়। কারণ কি, টাইম নিচে আসে মানে একটা সময়ের সাপেক্ষে কতটা কাজ করেছে সেটাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। ওকে, এটা হলো পাওয়ার। তো এবারে জানবো কি পাওয়ারটা কি, পাওয়ারটাও কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, পাওয়ারটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, এটা মনে রাখবে তোমরা, পাওয়ারটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি। অ্যান্ড দেন তারপর দেখবো ইউনিট অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের এককগুলো আমরা দেখে নেবো। তো দেখো, পাওয়ারের একক সেই একই, দুরকম মেন একক আমরা বলি পদ্ধতিতে মাপা হয়, একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা সিজিএস পদ্ধতি। তো এসআই পদ্ধতিতে এককটা কি, এককটা হচ্ছে জুল পার সেকেন্ড কেন বললাম, এখান থেকে এসেছে। তো এটাকে যদি এসআই আমরা ধরতাম, তাহলে এসআই ডাব্লুর একক কি, অর্থাৎ কার্যের একক কি, জুল, আর নিচে টি এর মান কত হয়, সেকেন্ড। তো এটা থেকে এসেছে জুল পার সেকেন্ড। ঠিক আছে, তো এই জুল পার সেকেন্ডকে এক কথায় আমরা বলি ওয়াট। কি বলি, ওয়াট। ঠিক আছে, দেন এটাকে সিজিএস পদ্ধতিতে যদি দেখি, তাহলে ডাব্লু অর্থাৎ ওয়ার্কের সিজিএস পদ্ধতিতে একক কত হয়, আর্ক, আর নিচে টাইম, সেকেন্ড। তো সিজিএস পদ্ধতিতে পাওয়ারের একক হলো আর্ক পার সেকেন্ড। ওকে, এটা হলো সিজিএস পদ্ধতি। দেন এখানে দেখো, এবার দেখবো প্র্যাকটিক্যাল ইউনিট মানে আমরা ব্যবহারিক এককটি, ক্ষমতার ব্যবহারিক একক, মানে সচরাচর এটাকে আমরা ব্যবহার করি, সেটা কি, সেটা হচ্ছে ওয়াট। ওয়াটটা দিয়ে কি হয়, ওই কোনো যন্ত্রের ক্ষমতা কতটা সেটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেসব থাকে তাদের ক্ষেত্রে এই ডাব্লু অর্থাৎ ওয়াট কথাটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তার মানে কি, সে সেকেন্ডে কতটা কাজ করে সেটা তাতে উল্লেখ করা থাকে। ওকে, তাহলে কি হলো, ব্যবহারিক একক সবসময় কী হবে, ওয়াট। এবার ওয়ার্ডের ভাগ আছে, অর্থাৎ বড় একক আছে, ছোট এককও আছে। ছোটোখাটো বৈদ্যুতিক যন্ত্র কম কাজ করবে সেটাকে ওয়ার্ড হিসাবে, আবার যখন বড় যন্ত্রপাতি হয় কী হয়, বেশি বেশি কাজ করে, তো সেটাকে বড় একক দিয়ে প্রকাশ করে। যেমন হচ্ছে কি, কিলোওয়াট, মেগাওয়াট। 1 কিলোওয়াট সমান কত ওয়াট সেটা জানতে হবে, অর্থাৎ 1000 ওয়াট, সেটাকে আমরা 10⁻³ লিখেছি। অ্যান্ড 1 মেগাওয়াট হচ্ছে 10⁻6 ওয়াট, এটা মনে রাখবে। দেন আরেকটা আছে 1 হর্স পাওয়ার, যাকে আমরা বাংলায় কী বলি, অশ্ব ক্ষমতা। অর্থাৎ এই হর্স পাওয়ারটা কিন্তু সিজিএস বাই এসআই পদ্ধতিতে নয়, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি, যেটা আমাদের এখানে সচরাচর ব্যবহার নেই। ঠিক আছে, সেটা ফুল ফর্ম হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। ওকে, তো সেই পদ্ধতিতে 1 হর্স পাওয়ার ক্ষমতাটাকে আমরা সবসময় হর্স পাওয়ার এককে ইউনিটে ব্যবহার করি। তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট সেটা তোমাকে জেনে রাখতে হবে, কত, 746 ওয়াট। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই দেয়। তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, 746 ওয়াট। দেন তারপরে আসে ওয়াট আওয়ার। অর্থাৎ ওয়াট আওয়ারটা কি, 1 ঘন্টার মতো কতটা কাজ করলো সেটাকে প্রকাশ করার জন্য এই ওয়াট আওয়ার এককটা ব্যবহার করা হয়। তো 1 ওয়াট আওয়ার সমান কত জুল যদি জানতে চাই, 3600, অর্থাৎ 3600 জুল, এটাও মনে রাখতে হবে। দেন আসছে 1 কিলোওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ার যাকে বিওটি একক বলা হয়, এই বিওটি এককের মাধ্যমে আমাদের কী হয়, বৈদ্যুতিক যে মিটার আছে, অর্থাৎ মিটারের যে ক্ষমতাটা ক্যালকুলেট করা হয়, যা কারেন্ট হয়েছে সেটা কত ক্ষমতা অর্থাৎ কতটা পড়েছে সেটাকে এই বিওটি একক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সেটাকে আমরা এক কথা বলি কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 3.6 × 10⁻6 জুল, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, বিওটি একক দ্বারা সবসময় একে বলা, একেও কী হয়, বিওটি একক মনে রাখবে। দেন আসছে 1 কিলোওয়াট এবং হর্স পাওয়ারে একটা সম্পর্ক আছে, সেটা কি, 1 কিলোওয়াট সমান হচ্ছে 1.34 হর্স পাওয়ার। ঠিক আছে, এই সম্পর্কটা অনেক সময় দেয়, এটাও ইম্পর্টেন্ট।
বেশ ক্ষমতার ক্ষেত্রে বেশি বেশি কিছু নেই। তো এই ইউনিটগুলো অর্থাৎ এই ইউনিটগুলো তোমাদের খেয়াল রাখতে হবে কোনটার সাথে কী সম্পর্ক, কোনটা সমান কত হর্স পাওয়ার, কত ওয়াট, এগুলো জানে রাখতে হবে। ওকে, এটা গেলো ক্ষমতার বিষয়। এরপরে আমরা দেখব এনার্জি অর্থাৎ শক্তি কাকে বলে। অর্থাৎ শক্তি কাকে বলে, কার্য করার সামর্থ্যকেই আমরা কি বলবো, শক্তি বলবো। অর্থাৎ ঠিক আছে, তো কেউ যে কাজ করতে পারে সেটাই তার হচ্ছে শক্তি। তো শক্তি কাকে বলে যদি বলা হয়, দেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, অর্থাৎ কার্য করার সামর্থ্যকেই আমরা এক কথায় শক্তি বলবো। ঠিক আছে, তো শক্তির ইউনিটগুলো আমরা দেখে নিই। সো ইট ইজ স্কেলার কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি কি, এটা হচ্ছে স্কেলার রাশি। ওকে, এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, তো এটা একটা স্কেলার কোয়ান্টিটি। অ্যান্ড এর ইউনিটগুলো যদি দেখি, ইউনিট অফ এখানে হবে এনার্জি। তো ইউনিট অফ এনার্জি অর্থাৎ শক্তির একক এবং কার্যের একক সেম। তো এসআই পদ্ধতিতে কার্যের শক্তির একক হচ্ছে জুল এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেম আর্গ। ঠিক আছে, এবার দেখো প্রকৃতিতে অনেক রকমের শক্তি পাওয়া যায়। ঠিক আছে, প্রধানত 8 প্রকারের শক্তি আছে। সেইখান থেকে আমরা কি করব, মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। 8 প্রকার বলতে অনেক রকম, যেমন হচ্ছে তোমার জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, এইগুলো আছে। এগুলো নিয়ে আলোচনা করছি না, আমি শুধুমাত্র মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করছি। তো যান্ত্রিক শক্তিকে আবার দুরকমভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক মানে হচ্ছে গতিশক্তি অ্যান্ড পোটেনশিয়াল মানে স্থিতিশক্তি। তো কাইনেটিক এনার্জিকে প্রকাশ করার জন্য 12 m v² দিয়ে প্রকাশ করা হয়। যদি কোনো ধরো এখানে 12 m v² এবং এটা p²/2m, এটা হচ্ছে লিনিয়ার মুভমেন্টাম অর্থাৎ ভরবেগের সাথে গতিশক্তির কী সম্পর্ক এটা দেখিয়েছি। এটা আমি কি করব, পরবর্তী নেক্সট যে ভিডিওটা আনবো সেটা কোশ্চেন অ্যান্সার সঙ্গে করব, তখন আমি এইগুলো ডিটেলসে বুঝিয়ে দেবো। ওকে, দেন পোটেনশিয়াল এনার্জিটা দেখে নাও। গতিশক্তিটা একটু আলোচনা করি। গতিশক্তি কখন হয়, ধরো গতির দরুন যদি কোনো বস্তু কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটা হচ্ছে তার গতিশক্তি। যেমন একটা উদাহরণ দিই, ধরো বন্দুকের গুলি করে যদি গুলিটা কী হয়, যদি কোনো কাঠে গিয়ে লাগে, কাঠটাকে কী করে ভেদ করে চলে যায়। তো কিসের জন্য গেল, এই গতিটার জন্য সে একটা কার্য করার সামর্থ্য অর্জন করলো। এর ফলে কী করলো, ওই কাঠটাকে সে ভেদ করে চলে গেল। তো এটা তার একটা গতিশক্তির উদাহরণ। ওকে, দেন আমরা এখানে আলোচনা করব পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তিটা কি। স্থিতিশক্তিটা হচ্ছে দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন এবং একটা হচ্ছে আকৃতির পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে কি, অবস্থার পরিবর্তন সেটা কি আকারের ছিল, সেটাতে কীভাবে অবস্থা মানে কোথায় ছিল সেটাকে কোথায় নিয়ে গেলাম সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো নদীতে জলটাকে যদি আমরা বেঁধে রেখে দিই, সেটা কী শক্তি থাকে, স্থিতিশক্তি থাকে। এবং সেই যখন বাঁধটা খুলে দেওয়া হয়, সেটা কি হয়, অনেক উঁচু থেকে পড়ে। সেক্ষেত্রে কী হয়, টারবাইনে পড়া হয়, সেখান থেকে আমরা কী করি, কাজে লাগিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি লাগাই। ওকে, সেটাকে স্থিতিশক্তিটা আসলে উপর থেকে পড়ার সময় কী হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটা হলো কি অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে। অ্যান্ড যখন আমরা আলোচনা করব আকৃতি মানে ধরো একটা স্প্রিং, একটা দম দেওয়া ঘড়ি, তাতে কী থাকে, স্প্রিং থাকে। তো আমরা যখন দম দিই, সেটাকে দম দেওয়ার ফলে স্প্রিংটার কী হয়, আকৃতির পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সেটা ছোট হয়ে যায়। এর ফলে কী করে, সে একটা কার্য করার সামর্থ্য অর্জন করে। অর্থাৎ সেই আকৃতিটা যে পরিবর্তন ঘটেছে, তখন কী করবে, তার স্থিতিস্থাপকতার জন্য সে আগের অবস্থায় ফেরার চেষ্টা করবে। ওকে, তার ফলে কী হবে, সে ঘুরে কাঁটাটাকে ঘোরাতে থাকবে। এর ফলে সে একটা কার্য করছে। তো এটা কী গেল, আকৃতির ফলে কার্য করার সামর্থ্য, সেটা হলো স্থিতিশক্তি। তো আর একটা আছে যেটা mgh, সেটা হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে যে স্থিতিশক্তিটা, সেটা কীরকম, যখন ধরো এখানে একটা বস্তু আছে, আমরা সেটাকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে যখন তুলে রেখে দেব, তো এইখান থেকে যখন এখানে তুললাম, তো এটা একটা নির্দিষ্ট উপরে হয়তো দূরত্ব আছে এখানটা। এর ফলে কী হবে, সে কার্য করার একটা সামর্থ্য অর্জন করবে। তো এটা যদি 10 কেজি ওয়েট হয় এবং 5 মিটার উপরে তুললে, সেটা একটা কার্য করারও সামর্থ্য অর্জন করবে। ওকে, দেন এটা হলো কি অভিকর্ষজ স্থিতিশক্তির তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি কোশ্চেন অ্যান্সার যখন করাবো, তখন এই যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির ডিটেলসগুলো আমি তখন জানিয়ে দেবো। ওকে, তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক করবে এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।